कैसे मैं मनाऊं रे मेरा भोला न माने। ঠিক টাইমে RFID কার্ডের জন্য লাইন দিয়ে দিয়েছি না, আমরা সবাই বেরোচ্ছি এরপর ভগবতীনগরের দিকে। নমস্কার বন্ধুরা, দ্য ওয়ার্ল্ড ম্যাপের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়ি থেকে যাচ্ছি অমরনাথ। আমার বাড়ি কামারপুকুর। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 11:55, তাই জন্য আমাকে 7:05 গোঘাট লোকাল ধরে হাওড়া যেতে হচ্ছে। গোঘাট থেকে হাওড়া যেতে টাইম লাগে মোটামুটি 3 ঘন্টার মতো। বাকি ডিটেলসটা আমি তোমাদেরকে ওইখানে গিয়ে জানাচ্ছি, কে কে যাচ্ছে এবং কিভাবে যাব সেটা ডিটেলস, এবং কোন ট্রেন ধরে আমি যাব বা আমরা যাব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখন ট্রেন দাঁড়িয়ে আছে গোঘাটে, একটু পরে গোঘাট থেকে রওনা দেবে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাকে। আমি এসে পৌঁছে গেছি হাওড়াতে। তো আমার সাথে যাচ্ছে রাকেশ দা, আমার একটা প্রিয় দাদা। হ্যালো। এনার সম্পর্কে আমি ট্রেনে যেয়ে বলবো সব কিছু, এবং এনার থেকে কিছু এক্সপিরিয়েন্সও জানার চেষ্টা করব। পাশে আছে অনির্বাণ, বললো দাদা বৌদি আসছে। হ্যাঁ, একটা দাদা আর বৌদি আসছে, তাদের একটু লেট হবে, তাদের সাথেও আমি আলাপটা করিয়ে দেবো। এখন ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটে আছে, তো আমরা ওয়েটিং রুমে বসে আছি। আমার পেছনে যে ট্রেনটা আছে সেটা হলো হিমগিরি এক্সপ্রেস, যেটা ছাড়ার কথা ছিল হাওড়া থেকে 11:55-তে। এখানে অনির্বাণ বসেছে। রাতের হাওড়াকে বিদায় জানিয়ে রাত 2:45-এ আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল আসানসোলে। সেখানে আমি নেমেছিলাম কিছু খাবার কিনতে। আমাদের সকালটা শুরু হয়েছিল জানলার ধারে বৃষ্টি দেখে। রাকেশ দা এবং পীযুষ দা, বৌদিমণি সবাই পাশের কেবিনে ছিল, তাই তাদের কাছে একটু আড্ডা জমাতে চলে গিয়েছিলাম। তোমার মর্নিংটা কেমন হয়েছে? আমাদের মর্নিংটা একদম বোরিং হয়েছে। পড়ে যাবো শুতে পারছি না। ট্রেনের জার্নি আর ব্রেকটা মাঝে মাঝে ব্রেক। আমাদের এখানে একজন পড়েই গিয়েছিল, মানে আমরা এইখানটায় আছি, ওইখানটায় আমি আবার বালিশ পড়ে গেছে। এই বেচারা উপর থেকে নেমে এসেই তোমার পড়ে যাচ্ছে। হ্যাঁ বলছি এটা হচ্ছে 1763 সালে যুদ্ধটা হয়েছিল। একদম ঠিক। মীর জাফরের মীর কাসিম। আমরা এখন বক্সার হিস্টোরিক্যাল স্টোরি শুনছি। দাঁড়িয়ে আছি, মানে হিস্টোরিক্যাল। এখানে 1763 সালে যুদ্ধ হয়েছিল, তখন মীর কাসিমের সাথে ইংরেজদের। মাইকটা দেবো? রাজধানী চেঞ্জ করেছিল, মানে তখন মুর্শিদাবাদ থেকে উনি করে বক্সারে নিয়েছে। তখন ওই বাংলা, বিহার, উড়িষ্যা একত্রে বলা হতো বেঙ্গল প্রভিন্স। তো তখন ওই বেঙ্গল প্রভিন্সে এটা তখন এটা সেই সময় এটা এখান থেকে বাংলা শাসন। ঠিক আছে, নেক্সট স্টোরি। তাহলে বাড়ি এসে দেবো তো, দিয়ে যাও এটাকে, বাড়ি এসে কোন নগরে দিয়ে আসবো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা নিয়ে কি বলবে? খুব সুন্দর মনমোহক ওয়েদার, খুব ভালো লাগছে। আচ্ছা, বাইরে গিয়ে ভিজলে হয় না? একটু শরীরটাকে সুস্থ রাখতে হবে। মাউন্টেন্স আর কল। আচ্ছা, শুধু ওইটা তো আলাদা। বাবার কৃপাতে বাবার দর্শনে যাচ্ছি। হ্যাঁ, তাই এখন ভিজলে শরীর খারাপ চলছে। আর ওইখানে তো বৃষ্টি হবে, সারাদিন রেনকোট পরে যদি রেনকোট পরেই থাকবো। আমি রেনকোট নিয়ে নিয়েছি।
আমাকে হয়তো নিচ থেকে আরো একটা প্লাস্টিক নিতে হবে, ব্যাগটাকে আরো ভালো করে কভার করে সেই খাবারগুলো যেগুলো রোল করে না, উপরে হাফ প্যান্ট করে তার উপরে আমি ইয়ে করে দেবো। আচ্ছা, ওইখানে এক্সপিরিয়েন্সটা ওইখানে যেয়ে তোলা হবে। এখন ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা তুমি বলো, এত যে ট্রেন জার্নি করেছে তার এক্সপিরিয়েন্স কোনটা বেটার? প্রচুর জার্নি করি। হ্যাঁ, সে তো ওর জন্য তো এই কদিন আগে বাঁকুড়া ঘুরে এলাম। চলে এই তোরা আমার ছবিটা কে তুলবে? আমার ছবিটা কে তুলবে? আমি তুলবো। তোরা লেটে যাচ্ছিস ডিএসএলআরটা নিয়ে, তোরা কেন 6 তারিখে আমাদের সাথে যাচ্ছিস না? এই সুন্দর বৃষ্টির মুহূর্ত উপভোগ করতে করতে সময় হয়ে গিয়েছিল আমাদের লাঞ্চের। ফুড অন ট্যাগ থেকে আমি আজকের লাঞ্চ অর্ডার দিয়েছিলাম 1 প্লেট ম্যাগি, তাতে দিয়েছিল 2টো সসের পাউচ, আর অর্ডার দিয়েছিলাম 1 প্লেট মিক্সড রাইস, আর একটা সঙ্গে টক দই। লখনৌ চক স্যার। আমি কলেজ স্পিকারে দিচ্ছি দাঁড়া। এই দেখ কত বল, এই দেখ এরা কেউ বিশ্বাস করছে না জানিস তো। দেখুন দাদা, আপনার কথা বিশ্বাসযোগ্য আছে, অবশ্যই আছে, কিন্তু ব্যাপারটা আমরা কিছু প্রমাণ তো পাইনি। প্রমাণটা কাল হাতে নাতে পেলে আপনাকেও এনসিওর করে দেবো যে জেনুইন রিসোর্স থেকে কল এসেছি। হ্যাঁ হ্যালো, এরা সব বলছে নাকি ওটা সত্যি কি ফ্র্যাঙ্ক কল? সত্যি কি বুঝতে পারছি? আর বেশি বেশি তোর আর আমারই এলার, কারণ আমাদের আসে না, না আমাদেরও আসে না, তোমারও এসছে, তোমারও আসে না, আমারও আসে না। হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি। হ্যাঁ তাই তো। তোর এটা পোস্টপেড নাম্বারটা ছেড়ে তো গাড়ি ঘুরে আমি আসছি, আমি মুর্শিদাবাদে এসে ফেসে যাবো, তুই আমার সাথে আর তুই আমার ফোন করে আমার ঠিক আছে রাখছি। ব্যাপারটা এখানে বলে রাখি, রাকেশদার এক বন্ধু রাকেশদাকে প্র্যাঙ্ক কল করেছিল, যেটা নিয়ে আমাদের আলাদা একটা আনন্দ হয়েছিল। আমাদের দ্বিতীয় দিনের সকালটাও শুরু হয়েছিল লুধিয়ানাতে। এই লুধিয়ানাতে প্রায় ট্রেন 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিল। আমরা ছিলাম হিমগিরি এক্সপ্রেসে। এই হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে 3 দিন চলে, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। জম্মুতাওয়ান থেকে নেমেই RFID কার্ডটা নিয়ে নিও, তারপর আমরা ভগবতী বেস ক্যাম্পে যাব, না হলে একেবারে পেহেলগাম চলে যেতেও পারি। আমার সঙ্গে আছে অনির্বাণ, ও আসলো আমার সাথে চা খেতে এবং গল্প করতে। পুরো কোচ খালি ছিল। লুধিয়ানাতে এসে আবার একটু প্যাসেঞ্জার উঠলো দেখলাম। ঠিক আছে, চলো আমরা একটু গল্প করি। আমরা প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছি। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টার মতন লেট আছে। আমাদের নামানোর কথা ছিল 1টার সময়, এখন বাজছে 2টো ছুঁই। স্টেশন থেকে নেমে আমাদের প্রথম কাজ RFID কার্ড নেওয়ার। আমরা যত তাড়াতাড়ি RFID কার্ড নিয়ে নেবো, তত তাড়াতাড়ি ভগবতী নগরের দিকে বেরিয়ে যেতে পারবো। আমার এই ট্রেনটায় বেশিরভাগ মানুষই অমরনাথ যাত্রার সঙ্গে যুক্ত, তো তারাও তাড়াতাড়ি করবে। তো তাই জন্য আমরা সকাল করে ভেবেছি নেমেই অনির্বাণ এবং পীযুষদা আমার জন্য লাইন দিয়ে দেবে বলেছে। তো আমার কাছে যে লাগেজটা আছে, একটু ওয়েট লাগেজ, সেটা আমি লোকালে রেখেই তারপর বেরোবো। भोलेनाथ सबके साथ, हर हर महादेव। আমরা এখন দাঁড়িয়ে আছি RFID কার্ডের জন্য। তার সাথে নিতে হয়েছে RFID কার্ডের জন্য আমাকে নিতে হয়েছে মেডিকেল সার্টিফিকেট এবং যে রেজিস্ট্রেশনের পর্চাটা বার করেছিলাম সেটা,
আর আমার কাছে আছে আধার কার্ড আমার। তো এখানে লম্বা লাইন দেখতেই পাচ্ছ তোমরা। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা ভগবতী নগরের দিকে এগোতে পারবো। আমরা ঠিক টাইমে RFID কার্ডের জন্য লাইন দিয়ে দিয়েছি, না হলে এরকম অবস্থা হতো। আমাদের ট্রেনের সঙ্গে পরপর দুটো ট্রেন ঢুকেছে। সবাই তাড়াতাড়ি করবে। আমাদেরকে KYC করতে হচ্ছে, কারণ আমরা ব্যাংক থেকে মেডিকেলটা জমা দিইনি এবং আমরা KYCটা ব্যাংক থেকে করাইনি, আমি করে নিয়েছিলাম অনলাইন থেকে। তাই জন্য আমাদেরকে KYC সেন্টারে এসে করাতে হচ্ছে। তোমরা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে তারা অবশ্যই মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং আধার কার্ড সঙ্গে নিও। আর যারা ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করবেন তাদের KYC ব্যাংকেই কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমাদের সবার RFID কার্ড পেয়ে গিয়েছি। খুব তাড়াতাড়ি হলো এবং ভালোভাবে হলো। ভিড় প্রচণ্ড আছে, কিন্তু এখানে যারা কর্মরত তারা খুব সুন্দরভাবে, খুব সহযোগিতার হাত বাড়িয়ে খুব তাড়াতাড়ি করছে। এটা হলো রাকেশ দা, পীযুষ দা এবং পীযুষ দার ওয়াইফ, আর আমার সঙ্গে ছিল অনির্বাণ। আমরা এরপর বেরিয়ে যাব ভগবতী নগরের দিকে। ভগবতী নগর বেস ক্যাম্পে আমাদের আজকে স্টে আছে। তো আমরা যত সকাল করে ভগবতী নগর বেরিয়ে যাব ততই ভালো। আমরা সবাই বেরোচ্ছি এরপর ভগবতী নগরের দিকে। হর হর মহাদেব, ভোলেনাথ চন্দ্রশেখর। জম্মুতাও স্টেশন থেকে RFID কার্ড নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অটো স্ট্যান্ডে। ওইখান থেকে অটো নিয়ে আমরা গিয়েছিলাম ভগবতীনগর বেস ক্যাম্পে। তোমরা বাসে চেপেও ভগবতীনগর বেস ক্যাম্পে যেতে পারো। এখান থেকে বাস এবং অটো দুটোই চলে। भगवती नगर का बेस कैंप कितने बजे खुला रहता है? खुला रहता है, ठीक है। এখানে ভগবতী নগর বেস ক্যাম্পে যারা আসবে তারা যেদিন যাত্রা আছে তার আগের দিন এসো। 2 দিন 3 দিন আগে আসলে এখানে তোমরা এন্ট্রি পাবে না। আমাদের যাত্রা আছে 6 তারিখ আর আমরা এখানে প্রবেশ করছি 4 তারিখে। তো আমরা পেহেলগাম কালকে সকালে বেরিয়ে যাব। তো পেহেলগাম থেকে আমরা যাব চন্দনবাড়ি 6 তারিখে। ভগবতী নগরে এখন ব্যবস্থা করে দিয়েছে, উপরে ট্রেন দিয়ে ছেড়ে দিয়েছে। লম্বা লাইন 2 কিলোমিটার, আর এখানে এক্সট্রা সিকিউরিটি চেক হচ্ছে, ব্যাগের সমস্ত জিনিসপত্র চেক হচ্ছে, এমনকি নখ কাটা, কোনো ছুরি, কাঁচি, গুটকা, বিড়ি, সিগারেট সব কিন্তু ফেলে দিতে হচ্ছে এখানে। তোমরা যারা নিয়ে আসবে তারা আগে থেকে ফেলে দিও। প্রচণ্ড গরমও লাগছে, হালকা রোদও দিয়েছে, আর একটু টায়ার্ডও আছি। পীযুষদা রাকেশ দ্বারা আগিয়ে আছে, আমি আর ভাগ্নে একটু পেছিয়ে আছি। এখানে মোটামুটি 8 ঘন্টার মতন টাইম লাগবে। এখন বৃষ্টির জন্য আর রোদের জন্য এই টিন দিয়ে ছেড়ে দিয়েছে, না হলে আগে ফাঁকা ছিল। লেডিসদের জন্য আলাদা লাইন আর আমাদের জন্য আলাদা। তো লেডিসদের লাইন ফাঁকাই আছে, আর ছেলেদের ফাঁকা প্রচুর লাইন। রাকেশ দা, ইউ আর হ্যাপি? আমরা সবাই প্রবেশ করেছিলাম ভগবতীনগর বেস ক্যাম্পে। বাইরের সিকিউরিটি শুধুমাত্র বডি চেকিং এবং রেজিস্ট্রেশনের ফর্ম দেখেছিল, কিন্তু ভিতরে এসে দেখলাম যে আমাদের RFID কার্ড স্ক্যানও হচ্ছে, আর সেখানে সব ডিটেলস দেওয়া আছে। এছাড়াও ব্যাগও স্ক্যান হচ্ছে। আমরা সব কিছু কমপ্লিট করে খাবারের দিকে এলাম। এখানে দুটো কুলচা নিয়েছি এবং চানা মটর নিয়েছি। প্রাইস 50 করে পড়েছে। আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছে। রাকেশ দা তো নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর আমি আর অনির্বাণ এখানে প্রচুর লাইন। আমি স্নান করে ফ্রেশ হয়ে বেরালাম একটু বাজারের দিকে, কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে নেবো। ঘড়িতে তখন সময় ছিল সন্ধ্যা 6টা। প্রায় 4 কিলোমিটারের মতন লম্বা লাইন পড়ে গিয়েছিল ভগবতীনগর বেস ক্যাম্পে প্রবেশ করার জন্য। ভগবতী ভবনের মধ্যে মোটামুটি আমরা দেখে এলাম 10 থেকে 12 হাজার মানুষ আছে। এরপরেও এখানে এত সংখ্যক মানুষ রয়েছে লাইনে। আসলে আরেকটা কথা বলে রাখি, যারা যেদিন তোমাদের যাত্রা আছে তোমরা তার 2 দিন আগে এসো। 3 দিন আগে এলে এন্ট্রি নেই।
কারণ হচ্ছে আমার 6 তারিখে যাত্রা আছে, তাই জন্য আমি এসেছি 4 তারিখ। আমাদের 5 তারিখে পেহেলগাম বেরিয়ে যেতে হবে। ভগবতীনগরে প্রবেশ এরকম করেই পেতে হবে। আর যারা আগে চলে আসবে তাদের জন্য বাইরে অনেক আশ্রম আছে, সেখানে তোমরা থাকতে পারো। আমার সামনে একটা বড় আশ্রম করেছে, ওইখানে তোমরা স্টে করতে পারো। ঠিক আছে, আরেকটা আপডেট দিয়ে রাখি, ভগবতীনগরের কাছে কোনো রুম খালি নেই, কোনো হোটেলের রুম খালি নেই। কারণ আমাদের সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে দেখা হলো, তারা ভগবতীনগরে থাকার প্ল্যান ছিল না, তারা হোটেলে থাকার প্ল্যান ছিল। আমরা যদি আমরা যদি মানে ধর মোটামুটি জম্মুতে যদি দেরি করতাম স্টেশনে, তাহলে মোটামুটি ধরে রাখ আমাদের 8টা 8:30 বেজে যেত ঢুকতে করতে। এখানে কিছু সেবা আশ্রম করা আছে, তোমরা এখানে স্টে করতে পারো, ফ্রি খাওয়া দাওয়া এবং থাকাও। ওপরে পাখাও চলছে, দূর থেকে দেখতে পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। থাকার ব্যবস্থাও করেছে, কিন্তু লাইনটা কিন্তু খুব লম্বা লাইন।